আর এখন যদি বৃষ্টি না হয়, এই যে যারা শুকনো ডাঙার উপরে ধান রুচ্ছে, এদের যদি জল না হয় তাহলে এদের ধানই হবে না। আর তোমার বাড়ি কোথায়? ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফাপা ভিডিও। বন্ধুরা, আমরা কিন্তু আজকে চলে এসেছি ধান রুইতে। আর তোমাদের সামনে আজকে দেখাবো যে আমরা আমাদের যে জমি, একটা 2 বিঘা আছে, এখান থেকে সেই মতো সেই 2 বিঘাতে ধান রোয়া হবে। আর তার মধ্যে আজকে এসছি তো মাঠে, এখানে টোটাল 6-7 বিঘা মতো জমি আছে। তো তার মধ্যে বাদ বাকি রোয়া হয়ে গেছে, আর 2-3 বিঘা মতো বাকি আছে। তো আজকে কীভাবে ধান রোচ্ছি আর কী হচ্ছে তার মধ্যে ভিডিওতে অনেক রকম টুইস্ট আছে, সেগুলো অবশ্যই দেখতে পাবে পরপর। তো ভিডিও দেখতে থাকো, আশা করি ভিডিও ভালো লাগবে। তো চলো আমাদের ভিডিও এখান থেকে শুরু করছি। এই যে গোছ কালো হয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এখান থেকে সোজা মাথা পর্যন্ত এখানে কিন্তু আমাদের 2 বিঘে জমি আছে। তো এটা রোয়া হয়ে গেছে, আর এখন যাচ্ছি খালের ওই পারে। খালের ওই পারে টোটাল 4 বিঘে ছিল, তার মধ্যে কালকে 1 বিঘে ওটা রোয়া হয়ে গেছে, আর 3 বিঘা আছে। দেখি আজকে কতটা রুতে পারি। খালের ওই পারে কিন্তু অনেকটাই রোয়া হয়ে গেছে, মানে খালের এই পারে মোটামুটি দেখতে পাচ্ছ সব জমি কিন্তু সবুজ হয়ে গেছে। এপারে কিন্তু কোথাও আর বাকি নেই, সব কিন্তু মাঠ সবুজ হয়ে আছে। আর আমরা যাচ্ছি এখন খালের ওই পারে। এই যে দেখতে পাচ্ছি এটা আমাদের খাল। এই যে খাল, আর খালের ওই পারে দেখো কিছু কিছু জমি বাকি আছে। মানে খালের এই পারটা একটু উঁচু আর কি, আর এই পারটা নিচু। তো এই পারে জল আছে, আর এই পারটা জল থাকে না। এই পারটা অনেক জায়গায় শুকনো এখনও। তো শুকনোর কারণে এখনও ধান রোয়া এপারে মোটামুটি কমপ্লিট হয়নি, জল নেই, আর যে কারণে ধান রুতে পারছে না। তো এখন বৃষ্টি না হওয়া পর্যন্ত এপারে ধান রোয়া কমপ্লিট হবে না। এই পারটা অনেকটাই উঁচু আর কি। আর আমাদের জমি কিন্তু এই কাকিমা যেখান থেকে নেমেছে না, এর আরও সামনে থেকে স্টার্ট। আর সেই সাইডে যে প্লেয়ার পোস্ট পোঁতা আছে, সেই যে পোস্ট পোঁতা আছে ওই পোস্টের ছাড়া আরও অনেকটা দূরে। তো ওখানেও প্রায় 1 বিঘে রোয়া হয়ে গেছে, আর এখন সামনে 2 বিঘা পড়ে আছে, সেই 2 বিঘায় যাচ্ছি আমরা। মা বাবা ভাই অলরেডি চলে গেছে, আর আমি কিন্তু এখন যাচ্ছি, আমি একটু লেট। তো এসে গেছি আমি কিন্তু খালের এপারে। আর সেই যে কিছু লোকজন কাজ করছে ওখানে 5-6 জন, ওইখানে কিন্তু মা বাবা সবাই আছে, আর ওটাই কিন্তু আমাদের জমি। তো এসে গেছি কিন্তু আমাদের জমির কাছে, আর এখানে কিন্তু জোনে কাজ করছে দেখো। এটা ধান রোয়ার আগে পাতা মারছে, ঠিক আছে। এরকম পাতা না মারলে কিন্তু ধান রোয়া হয় না। তো তার জন্য আগে পাতা মেরে নিতে হয়। এখানে বীজ ফেলা হয়েছিল, আর এইগুলো পাতা মেরে তারপরে কিন্তু সব ধানের আটি নিয়ে এক এক করে জমির কাছে নিয়ে যায়, আর সেখানে কিন্তু তারপর ধান রোয়া শুরু হয়। ঠিক যেমনভাবে এদিকে রোয়া হয়ে গেছে। তো এখানে কিন্তু আমরা বীজ ফেলেছিলাম, আর আমাদের পাতা কিন্তু এই লম্বা লম্বা হয়েছে দেখতে পাচ্ছ। মোটামুটি ধান রোয়ার টাইম অনেক আগেই হয়ে গেছে। তো আজকের কিন্তু আমরা ধান রোবো এই যে ধাপার মাঠ। এই যতটা ফাঁকা দেখতে পাচ্ছ, এখান থেকে ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে ঠিক ততটাই আমাদের। মোটামুটি এই ফাঁকা যে গ্যাপটা আছে পুরো সাদা হয়ে আছে, এটা আজকে আমাদেরকে ধান রোয়ে কমপ্লিট করে আসতে হবে। আর আমরা কিন্তু আছি 4 জন, তার মধ্যে ভাই এখানে জল সেচছে, এর মধ্যে জল নেই, যে কারণে পাতা মারতে একটু অসুবিধা হচ্ছে। জল কম থাকার কারণে মানে ধোয়া যাচ্ছে না আর কি, আর ঠিকঠাক করে না ধুলে আবার ধান রোয়ার সময় অসুবিধা। তো কীভাবে পাতা মারা হচ্ছে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এতটা কিন্তু পাতা মারা হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ এতটা পাতা মারা হয়ে গেছে। আর এদিকে বাবা কিন্তু পাতা মারছে, দেখো পাতা কীভাবে মারা হয় দেখো। একসঙ্গে 5টা-6টা করে গোছ ধরতে হয়, আর 5টা-6টা করে গোছ ধরে ঠিক হাতের মাপে টান দিতে হয়, তাহলে পাতা কিন্তু সমান হয়ে উঠে আসে।
সাইডে কিন্তু বাবা কিন্তু পাতা মারছে। ঠিক এরকমভাবে কিন্তু ধুতে হয়, মা যেভাবে সব ধুচ্ছে আর কি, মানে এর দলি দলি থাকে যে কাদার ছোটো ছোটো টুকরো, সেগুলোকে দলি বলা হয়। তো এই দলি দলি যদি পাতার মধ্যে থাকে তখন আবার সেগুলো ধান রোয়ার সময় অসুবিধা হয়, কারণ ধান রোয়ার সময় ওই দলি থাকলে ঠিকঠাকভাবে রোয়া যায় না। আর মাঠে কিন্তু প্রচুর লোক আছে দেখতে পাচ্ছ, সেই সাইডে লোক কিছু কাজ করছে, এই সাইডে কিছু লোক কাজ করছে, সেই সামনে কিছু লোক কাজ করছে, আর তো সেই সাইডের দিকে আছে। ওরা অনেকটা লংয়ে আছে যে কারণে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। আর এখন কিন্তু আমাদের পাশে অনেকটাই লোক কাজ করছে। আর এটা হচ্ছে বাপিদের জমি, আর বাপিদের জমিতে কিন্তু বাপির মা বাবা সব জন লাগিয়েছে। এদের এখানে দেখতে পাচ্ছ অনেক জন এসছে কিন্তু কাজ করতে, ওদের তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমরা 4 জন আছি, দেখি এখন আমাদের কি হয়। এটা তো ভাবছি কমপ্লিট করবো আজ, ওদের কী হয় এখন সেটা দেখা যাক। তো চলো পাতা মারা শুরু করে দিন। আমার এই অবস্থা, गाँव का बच्चा है भाई, जब गाँव का काम पड़ेगा तो ऐसे तो मतलब करना पड़ेगा। এখন পাতা মারবো, আর পাতা মেরে তারপরে ধান রোয়ার সময় আবার তোমাদেরকে দেখাবো। চলো স্টার্ট করে দিই আমিও। এই যে পাতার হালটা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু 200 বিঘে জমির মালিক। তো 200 বিঘে জমির মালিক এখন কিন্তু বয়স হয়ে গেছে, আর বয়স হওয়ার পরেও কিন্তু এখন মাঠে নামে কাজ করছেন। আর এই সাইডে কিন্তু বাপির মা বাবা এখন আটি সাজাচ্ছে, মানে আটি কোনগুলো বলে যে একটা একটা বাঁধা আছে সব দেখতে পাচ্ছ, দুটো করে হাতা নিয়ে একটা আটি হয়, সেই আটিতে কিন্তু এখন দড়ি দিয়ে বাঁধা হচ্ছে। ওই আটি সব কিন্তু এক এক করে লাইন দিয়ে সাজাবে, আর সাজিয়ে তারপরে টেনে পুরো জমির মাথায় নিয়ে যাবে, যেখান থেকে রোয়া শুরু হবে আর কি। তো তোমরা এই পাতার হালটা দেখে বুঝতে পারছো যে কত বড় হাল। আর গ্রামের দিকে বিশেষ করে এই সময় ঠিক সবাইকে কিন্তু এইভাবে কষ্ট করতে হয়। তো এখানে 1 থেকে 150টা আটি আছে, আর দেখো টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না মাটির উপর দিয়ে। মানে বুঝতে পারছো যে চাষিদের জীবন ঠিক কতটা কষ্টের, আর তারা ঠিক কতটা পরিশ্রম করে তারপরে সোনার ফসল ফলায়। সোনার ফসল আমরা সবাই বলি কিন্তু মুখে, বাট সোনার ফসল ফলানো অতটা কিন্তু সহজ কথা না যতটা মুখ দিয়ে বার করা যায়, কারণ এর পিছনে থাকে চাষিদের মেহনত আর সারা দিন রাতের ঘাম ঝরানো কঠোর পরিশ্রম। কারণ এই চাষের সময় চাষিদের খাওয়া থাকে না, ঘুমের ঘুম থাকে না। সেই সকাল 5টা কিংবা 4টায় উঠে চলে আসে, আর তারপরে বাড়ি যায় সন্ধ্যে 6টা 7টার সময়। তো সারা দিন রাত এভাবে কিন্তু এক করে দেয়, দিয়ে তারপরে তারা কিন্তু ফসল ফলায়। তো আমাদের কিন্তু আটি মারা হয়ে গেছে, মানে পুরো জমি কমপ্লিট হবে না, মানে দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে একদম সেই যে এতটা আটি মেরেছে আর কি। তো প্রায় 130-135 মতো আটি আছে। আর মা ভাই চলে গেছে, কিন্তু এখন খাওয়া দাওয়া হবে, আমাদের খাওয়া দাওয়া করতে চলে গেছে। আর এই ধারে দেখতে পাচ্ছ মাঠে যারা পাতা মারছিল তারা কিন্তু সব এখন ধান রুচ্ছে আর কি, তাদের কিন্তু রোয়া অনেকটা হয়ে গেছে। আর এবার আমরা খাওয়া দাওয়া করে আসবো, আর খাওয়া দাওয়া করে আসার পরে তারপরে কিন্তু আমরা ধান রোয়া শুরু করে দেবো। তো জেঠু কিন্তু এখন পাতা মারছে দেখতে পাচ্ছ, আর জেঠুদের পাতা মারা হয়ে গেছে অনেক। আর দুজন কিন্তু সেই মাথা থেকে রুয়ে আসছে, সেই যে পোস্ট সেখান থেকে কিন্তু রুয়ে আসছে, অনেকটা চলে এসছে, আর বেশি বাকি নেই। জেঠু শরীর ভালো আছে তো তোমার? হ্যাঁ ভালো আছি, পাতা মারাও খুব ভালো কায়দায় হচ্ছে। আচ্ছা হ্যাঁ, লোকজন ধরলি সে পাতা মারে না। আচ্ছা হ্যাঁ এই হচ্ছে অবস্থা। হ্যাঁ দেখা যাচ্ছে তো। তা জেঠু আগে তোমার নামটা জানতে চাইবো। সুকুমার মণ্ডল। আর তোমাদের বাড়ি কোথায়? বাড়ি আমতলি। আর হ্যাঁ
ওই বিঘে 10 জমি চাষ করি। এখন কত বিঘে আছে বর্তমানে? ওই 10 বিঘে জমি চাষ করি আছে, টোটাল ভিটে বাড়ি সময় 12-13 বিঘে। আচ্ছা, তা আমি শুনেছি লোকের মুখে যে তোমার ঠাকুরদা বাবার নাকি অনেক সম্পত্তির মালিক ছিল। হ্যাঁ, তা সেই বিষয়ে যদি একটু কিছু কথা বলেন। অনেক সম্পত্তি ছিল, এই পার্টির যুগে এসে সম্পত্তি আর বেশি রাখা যায়নি, অনেক আচ্ছা। দিতে হয়েছে, লোকজনও পাওয়া যায় না, খুব সমস্যা। তো যেটু আপনার ঠাকুরদার নাম কি? ঠাকুরদার নাম আছে নবীন মণ্ডল। আর বাবার নাম? নরেন মণ্ডল। ও, তো আপনার ঠাকুরদার কত বিঘে সম্পত্তি ছিল? 250 বিঘে। 250 বিঘে? হ্যাঁ, 4 ভাই। 4 ভাই? হ্যাঁ আচ্ছা, তো মানে সেই সময়কার যুগে তাহলে বলতে গেলে জমিদার বাড়ি আর কি। হ্যাঁ। ও আচ্ছা, তা আপনার ঠাকুরদা এত জমি সামলাতেন কি করে? সেই সময় লোকজন পাওয়া যাইতো, মাইনে রাখতো, গরু নাঙল ছিল। ও, তো কেমন মানে গরু নাঙল কেমন কি ছিল? কতটা গরু টরু ছিল? তা গরু ছিল কমপক্ষে 8খান নাঙল ছিল তো। আচ্ছা, মানে কম করে তো 100-র কাছাকাছি গরু ছিল মনে হয়। না, ওইরকম 70-75। আচ্ছা, আর গরু। আপনার বাবা ঠাকুরদা তাহলে এত বিঘে সব চাষ করতো, মানে বাড়ি সব তাহলে মাইনের লোক ছিল আর মাইনের লোক দিয়ে সব কাজ করতো? হ্যাঁ, সে তো বটে। তা সেই সময়ের ইতিহাস কেমন? আপনি তো শুনেছেন নিশ্চয়ই আপনার বাবা ঠাকুরদার মুখে। আপনিও তো সাথে ছিলেন মনে হয়, হ্যাঁ তাহলে আপনিও তো মাঠে আসতেন, হ্যাঁ এসে নাঙল দিয়ে সেই সময় চাষবাস হতো। হ্যাঁ। তো কেমন কি লাগতো সেই সময় কথা যদি একটু তুলে ধরেন। সেই সময়টা হিসাব ছিল, মাইনে পিছিয়ে যাদের থাকতো তাদের 12-13 বিঘে করে জমি তুলতে হয়। আচ্ছা, এইরকম। যারা মাইনের লোক থাকতো? হ্যাঁ, মানে ঠাকুরদা করতো 100 বিঘে, তারপর জেঠামশাইরা করতো, সব যখন ভাগাভাগি হয়ে গেল, আচ্ছা। হ্যাঁ, হুম। তখন এই হচ্ছে অবস্থা। ও। যখন আমার ঠাকুরদার দিকে আমরা থাকতাম, মানে এক ভাই, হুম। ওই রকম 8খান নাঙল চলত। আচ্ছা। আর অন্য অন্য জেঠামশাই 3-4টে করে নাঙল চলত। ও, তাহলে আপনার ঠাকুরদার বেশি নাঙল ছিল তাই তো? আর মাইনের লোক কতজন ছিল? ঠাকুরদার দিকে মাইনের লোক থাকতো 9 জন, আর জেঠামশাই দিকে এইরকম 4টে করে, 8টা। আচ্ছা। খাওয়া দাওয়া মানে আগে সব মাইনের লোকরা তো জনেরা সব তো খাওয়া ছিল। হুম। হ্যাঁ, এখন তো খাওয়া নেই। আচ্ছা। সেই দিক থেকে আমাদের আরো সুবিধা। হ্যাঁ, শুনেছি নাকি আগে নাকি লোক এরকম মাঠে আসতো হাঁড়ি হাঁড়ি পান্তা, এক একজন নাকি পান্তা খেতো হাঁড়ি হাঁড়ি ধরে। হ্যাঁ, পারলি পারলি ওই ভাত খাইতে হবে সবাই। এই কতজনে ভাত আছে সে আমরা বলবো না তো। আচ্ছা। ওরও খাইতে হবে। আচ্ছা। 4 জন পার আর 5 জন পার। আচ্ছা। এই হচ্ছে। ও, সেটা আমরা দেখেছি। খুবই ভালো। আর এখন তাহলে কি এটা পুরো কমপ্লিট করে চলে যাওয়া হবে নাকি? হ্যাঁ, এটা কমপ্লিট করে, এটা গোবিন্দভোগরাও আছে বিঘে 2। গোবিন্দভোগ? হ্যাঁ, মানে যেটা সেই পায়েস হয় সুস্বাদু টেস্ট। সেইটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই গোবিন্দভোগ ধানের পাতা। তো এখন সেটাকে কিন্তু যেটু মারছে, আর মারা হয়ে গেলে তারপরে এটা কি এই মাথা পর্যন্ত একদম নাকি? একদম মাথা পর্যন্ত। আচ্ছা। একদম খালদা। এই জায়গাতেই শুরু হয়েছে। এখান থেকে শুরু করে আর একদম কিন্তু সেই খালদার পর্যন্ত। কেমন দাম আছে? 3,500-4 হাজার, 3.5 থেকে 4 বস্তা? হ্যাঁ। ও, খুবই ভালো। মানে ভালো দামও পাওয়া যায় সব কিছু। শেয়ার চাষটা আর বছর একটু কম করে দাও। কর্পূরকান্তি গোবিন্দভোগের চাষটা বেশি করো। ও, গোবিন্দভোগে তো পুরো মানে পয়সাই পয়সা। হ্যাঁ, সে তো বটে। 2 বিঘে জমি গোবিন্দভোগ দিলে তোমার কমপক্ষে কিচ্ছু না 6 বস্তা করেও। 6 দুগুণ 12 বস্তা। আচ্ছা, যেটু আগেকার লোক যখন কাজে আসতো, তো সেই টাইম টেবিল কেমন ছিল? কটার সময় কাজে আসতো আর কটার সময় বাড়ি যেত? সকাল হলে কাজে আসবে, রাত 7টা পর্যন্ত করবে। রাত 7টা? আর এদের সকালবেলা কটার সময়? 5টা না 6টা? ওইরকম 5টার সময়। আর সারাদিন মাঠে কাজ হবে, মাঠে খাওয়া দাওয়া সব কিছু? না, বাড়িতে দুপুরে গেলে গিয়ে চান করলো, খাওয়া দাওয়া করলো, একটু রেস্ট নিয়ে আবার সঙ্গে সঙ্গে এসে বাড়ি। আচ্ছা। রাত 7টা পর্যন্ত। আপনি নাঙল দিয়ে চাষ করেছেন? হ্যাঁ। নাঙলের পিছনে গরুর সাথে সাথে, তাই তো? কেমন লাগতো? ভালো লাগতো। মাসে তুললি তখন একটা গরু, আগে গরু ছিল ভালো তো। হ্যাঁ। আর এখন তো সে গরু নেই। আচ্ছা। এখন চাষবাসের খুব সমস্যা। যেটু খুবই ভালো লাগলো। আর পাতা মেরে নিন, এসে অনেক টাইম নষ্ট করলাম। আপনি কি লেবার কাজ করবে, হ্যাঁ,
তাতে আমার কোনো অসুবিধা নেই, লেবার কাজ করবে, লেবারও ভালো। আচ্ছা, 400 সাড়ে 400 টাকা করে রেট এখন তো হ্যাঁ 450 করে রেট চলছে। হুম। তো এই জেঠু কিন্তু খুবই সাদাসিধে আর শান্তিপ্রিয় একজন মানুষ, খুবই ভালো মনের মানুষ আর কি, তার কথা শুনলেই বোঝা যায়। তো আপনারা শুনলেন জেঠুর মুখে কিছু কথা, এবার আমি তুলে ধরবো আর বাদবাকি যা কাহিনী আছে যেটা আমি শুনেছি আমার ঠাকুরদার মুখে আর খাওয়ার সময় জেঠু যা বলছিল। তো আগেকার দিনে যারা জমিদার মহাজন ছিল, তো তাদের বাড়িতে দুই ধরনের লোক কাজ করতো। এক মাহিনের লোক, যারা মাহিনে বিশেষ কাজ করত, মাসের শেষে তাদের ইনকাম করে যা অর্থ হতো সেটা তারা পেতেন। আর এক ছিল গোলামি খাটতো যারা, তো গোলামি খাটতো কারা, যারা এইসব কৃষক ছিল, অর্থাৎ যারা খুবই নিম্নবর্তী, যাদের দিন চলতো না, দিন আনা দিন খাওয়া, প্রচুর কষ্টের মধ্যে দিয়ে যেত, তো তারা খাটতো গোলামি। এবার যারা জমিদার ছিল তাদের বাড়িতে সারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করার পরে তারা শুধু দুবেলা দুটো খেতে পেত। আগেকার দিনের আমরা ইতিহাস পড়েছি, তো সেদিক থেকে এটা আমরা অবশ্যই জানি যে আগেকার দিনে কি হতো না হতো। এবার যারা গোলামি খাটতো তাদের প্রচুর প্রচুর কষ্টের মধ্যে দিয়ে দিন যেত, তারা শুধু খাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যেত, হাড় ভাঙা ওই কষ্টের মধ্যে দিয়ে তারা পরিশ্রম করে তারা শুধু দুবেলা দুমুঠো খেতে পেত, এটুকুই। এবার যারা একটু ভালো ছিল, মোটামুটি যারা কৃষকরা ছিল, তবুও যে কৃষকদের অনেক ভালো দিন চলতো তা নয়, কিন্তু কৃষকরা কিন্তু প্রচুর কষ্টের মধ্যে দিয়ে তাদের দিন চালাতো। তাদের সন্তান পরিবারের মুখে দুটো খাবার তুলে দেওয়ার জন্য তারা মাইনে খাটতো লোকের বাড়িতে, অর্থাৎ জমিদার মহাজনদের বাড়িতে। তো তারা কাজ করতো সেই জমিদার মহাজনদের বাড়িতে। যেসব জমিদার মহাজন যারা ছিল, অনেক ভালো জমিদার ছিল, আবার অনেক এমনও ছিল যে তারা দিনরাত পরিশ্রম করাতো, এমনকি খাওয়ার সময়টুকু সেইভাবে পেতো না। যে কৃষক বন্ধুরা কাজ করতো, যারা কাজের পরে যে একটু রেস্ট নেবে, সেই রেস্টের টাইমটা পেতো না। মানে এমন হতো যে মাইনের লোক স্নান করার পরে খাওয়া দাওয়া করে যে গামছা শুকানোর যেটুকু টাইম, সেই গামছা শুকানোর টাইমটুকু পেতো না, তাদেরকে আবার জমিতে গিয়ে নামতে হতো, মানে ভিজে জামা কাপড়ে সারাদিন থাকতে হতো। তো এবার যারা মাইনে হিসেবে কাজ করতো তারা কি পেতো, তারা হয় 4 মণ কিংবা 6 মণ ধান পেতো, সারা মাস কাজ করবে। এবার 2 টাইম খাওয়া পাবে, সকালের যেটা টিফিন সেটা টিফিন দিত, দুপুরের খাওয়া, আর সেই জমি থেকে উঠে রাতে যাবে, রাতে গিয়ে সেই রাতের খাওয়াটা পেত। আর মাসের শেষে তারা 6 থেকে 8 মণ ধান পেত। এবার সেই 6-8 মণ ধান নিয়ে তাদের সারা বছরের তারা সংসার চালাতো। আর এভাবে কিন্তু তারা মাহিনের পর মাহিনে সেই জমিদার মহাজনদের বাড়িতে গিয়ে কাজ করতো, আর কাজ করে তারা তাদের সংসার চালাতো। তো সেই সময় সবার কিন্তু একই অবস্থা, যারা জমিদার তারা কিন্তু খুবই অর্থবিত্ত ছিল, তারা এরকম তাদের কাছে মাইনের লোকের অভাব ছিল না। আর যারা সে সময় মাইনে খাটতো তারা কিন্তু খুবই গরিব ছিল, তাদের দিন আনা দিন খাওয়া বললেই চলে। এবার যারা সারাদিন মাঠে কাজ করতেন তারা সেই কাজের শেষে 7টা কিংবা 8টার দিকে সেই সময় মহাজন কিংবা জমিদারের বাড়িতে যেত, গিয়ে তারপর যে খাওয়া দাওয়া দিত। তো সেই সময় জমিদার মহাজনদের বাড়ি খাওয়া দাওয়া কিন্তু ভালো হতো। এবার সেই সময় খাওয়া দাওয়াও ছিল ভালো। তো খাওয়া দাওয়া করিয়ে আবার ভোর হতে না হতে তাদেরকে কিন্তু মাঠে পাঠিয়ে দেওয়া হতো। আর যাদের ধারে কাছে বাড়ি ছিল, যারা জমিদারের বাড়ি কাজ করতো, যাদের ধারে কাছে বাড়ি তারা কিন্তু বাড়িতে চলে আসতো। তো তাদের এমনভাবে সংসারে গেছে, আমি আমার ঠাকুরদা ঠাম্মির মুখে শুনেছি যে আটা ঘোঁটা মানে যেটা গম ভাঙিয়ে আটা করা হয়, সেই আটা ঘোঁটা, তারপরে মাইলো কী জিনিস সেটা আমি জানি না, বাট মাইলো ঘোঁটা। এমনকি যে আমরা যখন ভাত করি, সেই ভাতের পরে যে ফ্যানটা বার হয়, তো সেই ফ্যানও খেয়ে নাকি দিন কাটিয়েছে। আগেকার সময়ে এমনও হয়েছে যে ভাত পেতো না, ভাত সারাদিনে যে ভাত খাবে সে ভাত খেতে পেতো না, অল্প ভাত হতো। এবার অল্প ভাত তাই সারা ফ্যামিলি মানে পরিবারের মধ্যে ভাগ করে নিয়ে খেতে হতো। আর তার সাথে যে ফ্যান ছিল সেই ফ্যান খেয়েও কিন্তু দিন চালিয়েছে। তো কৃষকদের এমন দুরবস্থার কথা আমরা কিন্তু সবসময় প্রায় শুনে থাকি। আর বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা থাকে তারা ভালো করে জানে যে কৃষকদের কী অবস্থা, কৃষকদের দিন কিভাবে চলে। খুবই দুঃখের মধ্যে দিয়ে, খুবই কষ্টের মধ্যে দিয়ে কিন্তু তাদের দিন চলে। যে এটা শহর না যে শহরে গিয়ে তারা কাজ করবে, কিংবা গ্রামের দিকে যেসব কৃষক মানুষরা আছে তারা কিন্তু পড়াশুনো জানে না, তো যে কারণে তাদের এদিকে থাকে। আর এদিকের কাজবাজ বলতে যে ধান চাষ হয়, সেই ধানের সময় তারা ধান চাষ করে, আর সারা বছর তাদের কিন্তু বাইরে কোনো কাজবাজ নেই। আর সেই বাইরে বলতে এখনকার সময় তামিলনাড়ু, ব্যাঙ্গালোর বা আদার্স যে স্টেট আছে সেখানে গিয়ে তারা কাজবাজ করে। আর অনেক সময় তাদের বাইরে যাওয়াও
সম্ভব হয়ে ওঠে না, কারণ তারা সেই ল্যাঙ্গুয়েজ জানে না বা বাইরে গিয়েও তারা সেভাবে সঠিক সেই কাজ করতে পারে না। তো যে কারণে যারা কৃষক আছে, যারা গ্রামের দিকে থাকে, তো তাদের কিন্তু এভাবে দিন চলে, খুবই কষ্টের মধ্যে দিয়ে তাদের কিন্তু এভাবে দিনটা চলে। আর তাদের কিন্তু সারা দিন রাত এরকম কঠোর পরিশ্রম কিন্তু করতে হয় এই সময়টা। বিশেষ করে এই সময়টা তারা সারাদিন মাঠে পড়ে থাকে বললেও চলে। সারাদিন মাঠে পড়ে থেকে তারপরে ধান ফেলে সেই ধান চাষ করার পরে যে ফসল ফলে আবার কিন্তু সেই ফসল তারা সঠিক দামে বিক্রি করতে পারে না। এখন সরকার যে কার্ড করে দিয়েছে, তো যাদের জমি আছে তারা কিন্তু সেই কার্ডের মাধ্যমে ধান বিক্রি করে। কিন্তু আবার কি হয়, অনেক সময় যাদের কার্ড নেই তারা কিন্তু কার্ডের মাধ্যমে ধান বিক্রি করে। এবার যারা ধানটা কেনে তারা কিন্তু অনেক সময় কি করে, যে ঠকিয়ে নেয়, অর্থাৎ বাইরে তারা একটা দামে বিক্রি করে, তারা বাইরে দেখা যাচ্ছে বস্তা পিছু 1000-1500 টাকা করে লাভ করছে। কিন্তু এখানে যারা আছে গ্রামের থেকে যারা ধান তোলে, তারা কিন্তু সেই গ্রামের মানুষকে, যাদের থেকে ধান কেনে আর কি, সেই কৃষকদের কিন্তু তারা কম টাকা দেয়, খুবই কম দাম দেয়। আর যখন তারা বাইরে বিক্রি করে তারা কিন্তু প্রচুর দামে বিক্রি করে। তো এই হচ্ছে খেটে খাওয়া কৃষকদের করুণ দুরবস্থা। এটা প্রতিটা গ্রামে, শুধু একটা জায়গায় না, প্রতিটা গ্রামে কিন্তু সেম একই অবস্থা। আর এইভাবে কিন্তু চলে। বিশেষ করে এই সিজনটা তাদের খুবই কষ্টের মধ্যে দিন যায়। আর শুধু এই সিজন বলে না, তাদের সবসময় কষ্টের মধ্যে দিন যায়। আজ সব কিছুই কিন্তু ডেভেলপ হচ্ছে, কিন্তু কৃষকদের কোনো ডেভেলপ আমরা দেখতে পাচ্ছি না। কৃষকরা গরিবই আছে, কিন্তু এই কৃষকরা সোনার ফসল ফলায় বলে আজ আমরা সেটা খেয়ে বেঁচে আছি। আর এই কৃষকদের এই দুরবস্থা, তারা যে সোনার ফসল ফলিয়ে তাদের যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য কিন্তু তারা পায় না। একবার ভেবে দেখেছেন, প্রতিটা দেশ থেকে যদি কৃষক চলে যায় বা কৃষক না থাকে, তখন আপনারা কি খাবেন বা আমরা কি খাবো? আর যদি কৃষক না থাকে তাহলে ধান চাষ হবে কি করে? আর ধান চাষ যদি না হয় তাহলে মানুষ খাবেটা কি? কিন্তু আমরা এতটুকু সম্মান সেই কৃষকদেরকে দিতে পারি না। আরও তাদেরকে আমরা ছোট চোখে দেখি, কারণ তারা গরিব। আর সেকেন্ড কথা, তারা গ্রামে থাকে আর তারা এসব চাষবাস করে বলে তাদেরকে অনেকেই ছোট চোখে দেখে। কিন্তু কৃষকদের ন্যায্য অধিকার আর ন্যায্য মূল্য যদি না দেয় কেউ, তাহলে এরপরে যখন আস্তে আস্তে কৃষক কমে যাবে, তখন দেশের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তাই প্রতিটি রাজ্য সরকারের বা গভর্নমেন্টের কৃষকের প্রতি সম্মান আর কৃষকের যে ন্যায্য অধিকার, সেটা আগে দেওয়া উচিত। তো এখন সময় হয়ে গেছে, আমরা যাচ্ছি খেতে। আর দেখি মা কি টিফিন নিয়ে এসছে, সকালে টিফিন কি হয় দেখি। গিয়ে চলো ওখানে গিয়ে দেখা হবে মা কি নিয়ে এসছে। এধারে কিন্তু এক জেঠুরা কাজ করছে, আর দেখো এখানে কিন্তু কোনো জল নেই, আর শুকনো ডাঙা, সেই শুকনো ডাঙার ওপরে কিন্তু ধান রুতে হচ্ছে। এখন যদি বৃষ্টি না হয় খুবই কিন্তু সমস্যা। জেঠিমা, এটা রুলে হয়ে যায় নাকি? তো এদিকে দেখো জেঠিমা আর জেঠু ধান রুচ্ছে, তো তারা কিন্তু শুকনো ডাঙার উপরে ধান রুচ্ছে। আর শুকনো ডাঙার উপরে ধান রুতে কতটা যে কষ্ট হয় সেটা আমরা জানি। জলকাদায় ধান রোয়া আর শুকনো ডাঙার উপরে ধান রোয়া আকাশ পাতাল তফাৎ। কারণ জলকাদায় কিন্তু সেখানে গোছ পুঁততে অসুবিধা হয় না, আর শুকনো ডাঙার উপরে কিন্তু গোছ পুঁততে পুঁততে আঙুল ব্যথা হয়ে যায়, এমনকি নখ উল্টে যায়। অনেকের সাথে এমন দুর্ঘটনাও ঘটেছে। তো শুকনো ডাঙার উপরে এমন অবস্থা হয়ে গেছে, দেখো পাশে যারা ধান রয়েছে তাদের ধান কিন্তু মারা যাওয়ার মতো অবস্থা হয়েছে। আর এখন যদি বৃষ্টি না হয় তাহলে ভাবো কৃষকদের কি অবস্থা হবে। এই যে যারা শুকনো ডাঙার উপরে ধান রুচ্ছে, এদের যদি জল না হয় তাহলে এদের ধানই হবে না। আর ধান না হলে একটা ভীষণ পরিমাণে কিন্তু লস। তারা সারা বছর তখন খাবে কি? ভেবে দেখেছো কি অবস্থার মধ্যে দিয়ে দিন যায়? তাহলে ভাবো। আমরা কিন্তু মাঠ থেকে উঠে এসেছি, এখন খাওয়া দাওয়া হবে। এখানে পাত্র ধোয়ার পরে, এইটা কি সাপ? তো এ বাবা, কত বড় ব্যাঙ ধরেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি অবস্থা। ও, আমাদের সাপ দাদা কিন্তু ব্যাঙ ধরে নিয়ে চলে যাচ্ছে। নাগমণি লেলিয়া। তো দেখতে পাচ্ছ কি অবস্থা, সাপে কিন্তু একটা ব্যাঙ ধরে নিয়েছে। আর এখানে কিন্তু এ ব্যাঙটাকে নিয়ে কিন্তু আড়ালে আছে, দেখতে হলে এক্ষুনি এখান থেকে পালাবে। উপরে ওঠার চেষ্টা করছে। মা বাবা কিন্তু এখানে এসে বসে পড়েছে। তো কি
আজকের কি খাবার বানিয়ে নিয়ে এসছো? তো বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রামের দিকের খাবার এটাই, ঠিক আছে? তুমি যতই কাজ করো না কেন, যতই কষ্টের কাজ করো না কেন, আমাদের সকালের খাবার কিন্তু এটাই হবে। আমরা কিন্তু খাওয়া দাওয়া করে মাঠে চলে এসেছিলাম। আর তারপরে দেখো আমাদের কিন্তু হাল টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। বাবার ভাই কিন্তু হাল টানছে, আর এখনও তারপরে কিন্তু এতটা পাতা আছে। তো এই হাল টেনে টেনে এখন সেই মাথায় নিয়ে যাওয়া হবে, যেটা ফাঁকা জায়গা আর কি। তো সেই মাথায় নিয়ে গিয়ে এবার সেখান থেকে কিন্তু আমাদের রোয়া স্টার্ট হবে। বাবা কিন্তু ওখান থেকে শুরু করে দিয়েছে গোছ মারা। আর এই যে পুরো গ্যাপটা আছে, এই পোস্টের ধার থেকে কিন্তু একদম আমরা যেখানে পুরো পাতা মারছিলাম সেই পর্যন্ত পুরো একদম টেনে যেতে হবে। আজকের কথা হবে জানি না, এক্ষুনি দম লেগে যাচ্ছে। আজ যা রোদ দিয়েছে, আর রোদ তো একদম সেই লেভেলে দিয়েছে। বন্ধুরা আমাদের কিন্তু এই সাইডে অনেকটা রোয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাবার উচ্ছে, আর এধারে এই যে কালো হয়ে আছে, এখানেতে কিন্তু এক্ষুনি রুয়ে এলাম। এই যে চারি সাইডে দেখতে পাচ্ছ। পুরো ফিনিশ করে দিলাম সেই মাথা থেকে আর একদম এই আলির গা পর্যন্ত, দেখতে পাচ্ছ এখানে আল, আর এই আলির গা পর্যন্ত পুরো কিন্তু কমপ্লিট। 2 বিঘে 2 দিনই শেষ। প্রথম দিন রয়েছিলাম 3 জন মিলে, আর সেকেন্ড দিন মা এসেছিলো তো 4 জন মিলে। ওফ, ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। আর এইখানে একটা কাঁকড়া বড় হচ্ছে, লাইটের জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না। সেই যে এবার ভালো বোঝা যাচ্ছে কাঁকড়াটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু একটা তেলাপিয়া, আর সেই সাইডে মনে হয় আরেকটা আছে না, বা এই তো আরেকটা।